আজকে আমাদের মডিউল 4 এর বিষয়বস্তু হচ্ছে দি ইমিউনিটি। আশা করি সবাই স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন এবং স্লাইড দেখতে পাচ্ছেন। এবং আমি অনুরোধ জানাবো যাদের পক্ষে সম্ভব তারা আপনারা ক্যামেরাগুলো অন রাখবেন এবং এই স্লাইড গুলোর দিকে খেয়াল রাখবেন যে আমরা কি আলোচনা করি। তো আজকের আলোচনার বিষয়বস্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো প্রথমে আসেন যে ইমিউনিটি সিস্টেমটা কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমিউনি সিস্টেম। ইমিউনি সিস্টেম মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা। সেই প্রতিরোধ ব্যবস্থা বা রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ বা ভালো থাকার যে নিরন্তর প্রচেষ্টা, আমাদের যে প্রচেষ্টা, যে সিস্টেমটার মাধ্যমে আমাদের এটা শরীর মেনটেন করে, সেই ইমিউনি সিস্টেম নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই সিস্টেমটা হচ্ছে ইমিউনি সিস্টেম। দেখেন, আমাদের শরীরে আসলে আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে জীবাণুর আক্রমণ হয়। শরীরের আস্তে আস্তে আমরা আমাদের বয়স বৃদ্ধি পায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের শরীরের স্ট্রেংথ কমে যায়। হ্যাঁ, তাই এটার একটা চার্ট যদি আমরা দেখি, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জন্মের পরেই কিন্তু আমাদের ইমিউনি যে সিস্টেমটা, এটা কিন্তু কমতে থাকে 6 মান্থ, এভাবে কমতে কমতে মোটামুটি মানে কম থাকে আর কি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ধীরে ধীরে এটা কিন্তু বাড়তে থাকে। দেখা যায় অলমোস্ট যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের যে একেবারে নিউ বর্ন বেবি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই দুর্বল থাকে, কিন্তু ক্রমান্বয়ে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়তে থাকে। এবং এই এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমিউনিটি চার্ট, যে মোটামুটি 3 বছরের পর থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া শুরু হয় এবং এইভাবে দেখা যায় প্রায় 45 বছর পর্যন্ত এটা কিন্তু আপ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা। এরপরে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বেশ কমতে থাকে। অর্থাৎ আমাদের এই ইমিউনিটি সিস্টেমটা যে সিস্টেম যেভাবে কাজ করে, সেটা হলো আমাদের বয়সের সাথে সাথে কাজ করে। হ্যাঁ, বয়সের সাথে সাথে কাজ করে। কেন এই বয়সের সাথে সাথে কাজ করে আমরা সেই ব্যাপারে একটু জানবো। শরীরে যে রক্ত রয়েছে, কি রয়েছে এটা জানা দরকার সংক্ষেপে। যে আমাদের ব্লাডের ভিতর রয়েছে রক্ত রস বা প্লাজমা, যেটা রক্তের 55% হচ্ছে প্লাজমা। রয়েছে আমাদের এখানে হোয়াইট ব্লাড সেল এবং প্ল্যাটিলেট, শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট মানে অনুচক্রিকা, এটা রয়েছে রক্তের মোট পরিমাণের 4%। আর রেড ব্লাড সেল রয়েছে 41%, বা সে লোহিত কণিকা যেটাকে বলা হয়। তো এখন এগুলার কাজ কি একটু যদি আমরা এদিকে দেখি। প্লাজমা আসলে ইয়েলো কালার, প্লাজমা আসলে মোটামুটি একটি মানে ধূসর পেল মানে বিবর্ণ হওয়া হলুদ রং। এবং এটা মূলত আমাদের শরীরের এই প্লাজমাটা কি করে, ট্রান্সপোর্টিং ব্লাড সেল, অর্থাৎ আমাদের সেল গুলাকে ধারণ করে। হ্যাঁ, যে সেলগুলা এগুলা এখানে এই প্লাজমার মধ্যে থাকে। এবং প্রোটিন, পুষ্টি, ভিটামিন, মিনারেল, হরমোন, এই জিনিসগুলোকে আমাদের কি করে পরিবহন করে, পরিবহনের কাজটা প্লাজমা করে। এই প্লাজমার ভিতরে অবস্থিত রয়েছে হোয়াইট ব্লাড সেলস, যেটা বডির মেইন ইমিউনি সিস্টেম। হ্যাঁ, শ্বেতকণিকা। এবং এটাই মূলত আমাদের শরীরে কোনো ধরনের হেলথ প্রবলেম হলে সেটার কারেকশন এবং রোগ প্রতিরোধের জন্য কাজ করে মূলত আমাদের শ্বেতকণিকা। এবং প্ল্যাটিলেট, তারা আমাদের শরীরে কি করে, রক্তে ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধা এবং কোনো ধরনের ক্ষত পূরণ করতে সহযোগিতা করে বা ক্ষত পূরণ করে, পূরণ কার্যে তারা অংশগ্রহণ করে। এ বিষয়ে একটু বলে নেই যে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধায় প্ল্যাটিলেট কখন রক্ত জমাট বাঁধাবে, যখন আমাদের কখনো কেটে যাবে। যাতে কেটে গেলে, ধরেন আপনার কোথাও কেটে গেছে, তাহলে প্লাজমা সহ সব রক্তগুলো যদি আপনার শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে আসলে আমাদের শরীরের যে মূল পরিবহন ব্যবস্থাটা ব্যাহত হবে। এই জন্য ওই কাটা যেখানে কেটে যাচ্ছে ওইখানে যাতে ব্লিডিং না হয়, রক্তপাত না হয়, সেজন্য প্ল্যাটিলেট এখানে কি করে, দ্রুত ক্লট ফর্মেশন করে, রিপেয়ার করে। এবং আমাদের যদি কোনো সেল কিছু কাটা যায় সেক্ষেত্রে রিপেয়ার করে। এবং রেড ব্লাড সেল, যেটা লোহিত কণিকা, এটা আমাদের শরীর থেকে যে আমরা যে শ্বাস নেই, আমাদের লাংসের থেকে অক্সিজেনটা ট্রান্সফার হয়ে এখানে আসে এবং অক্সিজেনের কারণে এই শ্বেতকণিকা, লোহিত কণিকা লাল হয়ে যায়। মানে যদি অক্সিজেন নিয়ে আসে, অক্সিহিমোগ্লোবিন আকারে সারা শরীরে পৌঁছে দেয়। এবং আবার আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড এনে লাংসের কাছে ফেরত দেয়, এটা যাতে বাতাস আকারে শরীরের বাইরে বের করে নিতে পারে।
অর্থাৎ এই তিনটা মূল কণিকা আমাদের শরীরে রয়েছে: শ্বেতকণিকা, লোহিত কণিকা এবং প্ল্যাটেলেট, এবং একই সঙ্গে প্লাজমা। তো এটা হচ্ছে আমাদের রক্তের যে উপাদান, সেটা সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো এখন আসেন আমরা আজকের আমাদের যে সাবজেক্ট, সেটা হচ্ছে ইমিউনি সিস্টেম। এই ইমিউনি সিস্টেমটা আসলে আমরা ইমিউনি সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। এই ইমিউনি সিস্টেমের মূল বিষয় হচ্ছে আপনার এই হোয়াইট ব্লাড সেলস। আমরা এখানে একটা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে আকারে রেড ব্লাড সেলের আকার কেমন, বা হোয়াইট ব্লাড সেল কেমন, বা প্লাটিলেট কেমন, এবং প্লাজমা কেমন, জাস্ট এখানে ধারণা দেওয়া হয়েছে। তো মূলত এই আমাদের ইমিউনিটি সিস্টেম বা ইমিউনি সিস্টেমের মূল যে ফাংশন, যে রোল প্লে করে, সেটা হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের ভিতরে আবার কতগুলি পার্ট রয়েছে, সেটা আপনি এখানে আমরা একটু দেখব। এই পাশে একটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল এর পরিমাণ হচ্ছে আপনার 40 থেকে 75% নিউট্রোফিল, শ্বেতকণিকার একটা অংশ। এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। নিউট্রোফিল তাদের এনজাইমের মাধ্যমে জীবাণুগুলোকে আক্রমণ করে এবং ধ্বংস করে। নিউট্রোফিল, আমাদের কোষের যে নিউট্রোফিল, সেটা মূলত ব্যাকটেরিয়া ভাইরাস যদি আমাদের শরীরে কোনো ধরনের আক্রমণ করে, তাহলে ওই ব্যাকটেরিয়া ভাইরাস যে সেলগুলো আছে, সেগুলোকে সে ধ্বংস করে দেয় বা আক্রমণ করে তাদেরকে স্টপ করে দেয়। একই সঙ্গে লিম্ফোসাইট, লিম্ফোসাইট নামে আরেকটা যে আমাদের কণিকা রয়েছে, সেটা মূলত 20 থেকে 45%, এবং এটির কাজ হচ্ছে এটি অ্যান্টিবডি ব্যবহার করে শরীরের টিস্যুতে প্রবেশ করা জীবাণু বা ভাইরাসকে থামাতে সাহায্য করে। এটি ক্যান্সার কোষ বা ভাইরাস কোষ দ্বারা আক্রান্ত কোষকেও ধ্বংস করে। এর মধ্যে বি কোষ লিম্ফোসাইট এবং টি কোষ এনকে সেল লিম্ফোসাইট অন্তর্ভুক্ত। এখন বি কোষ কি, টি কোষ কি, এনকে সেল কি, এগুলো অনেক লম্বা আলোচনা। এই আলোচনাগুলো আমরা এত জটিল করবো না, জাস্ট আমরা বোঝার জন্য। তাহলে নিউট্রোফিল, লিম্ফোসাইট, এরপর রয়েছে মনোসাইট, যেটা 2 থেকে 10%। এটি একটি মাইক্রোফেজ পরিণত হয় এবং টিস্যুতে প্রবেশ করে জীবাণু, মৃত কোষ এবং অন্যান্য যে ফরেন পার্ট রয়েছে সেগুলোকে খেয়ে ফেলে, এবং এর ফলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ, আমাদের তার রোগ প্রতিরোধ মনোসাইট কাজ করে। এবং আরেকটা রয়েছে ইসোনোফিল, যেটা 0 থেকে 6%। এটি পরজীবী সংক্রমণ এবং অ্যালার্জিক প্রতিক্রিয়ার সময় প্রদাহ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি শরীরের টিস্যুতে প্রবেশ করে এমন এক সব পদার্থকে বা রাসায়নিক পদার্থ নির্গত করে যা বাইরের উপাদান বা ফরেন ম্যাটেরিয়ালস বা পরজীবীকে ধ্বংস করতে সহযোগিতা করে। এবং পঞ্চমত রয়েছে বেসোফিল। এটি অ্যাজমা এবং হাঁপানি এই প্রতিক্রিয়ার সময় এনজাইম তৈরি করে, যেমন অ্যালার্জি, অ্যাজমা, এগুলোর সময় যে আমাদের বিভিন্ন ধরনের হাঁচি বা ই হয়, এগুলোর জন্য জীবাণু ওই জিনিসগুলো তৈরি করে জীবাণুকে হাঁচির মাধ্যমে বের করে দিতে সহযোগিতা করে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের শ্বেতকণিকা। এখন এই শ্বেতকণিকাই মূলত এই পার্টগুলাই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তারা কাজ করে থাকে। দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। একটু মাঝে মাঝে একটু হয়, দেখা যাচ্ছে যে ডক্টর ইউর সেলফ, এরকম একটা বইতে লেখা আছে, দি আর্ট অফ মেডিসিন কনসিস্ট দ্য অ্যামাজিং দ্য পেশেন্ট হোয়েল ন্যাচারাল কিউজ দ্য ডিজিজ। অর্থাৎ প্রকৃতি আমাদেরকে কি করে সবচেয়ে বেশি উপকার করে, যেটা প্রকৃতির মাধ্যমেই আমরা প্রাকৃতিক ভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি হয় এবং আমাদের রোগ ভালো হয়। আসলে এটা একটা দারুণ কথা। এই বইয়ের বিস্তারিত আমি পড়েছি যে আসলে কোনো ঔষধ, কোনো সিস্টেম কিছুই আমাদের রোগ ভালো করে না, রোগ শরীর নিজে নিজেই ভালো করে। তো তাহলে আমরা কেন ঔষধ, সাপ্লিমেন্ট, এগুলো আসলে বেসিক হচ্ছে শরীরের নিউট্রিশনাল ব্যালেন্স। হ্যাঁ, যেটা নিয়ে আমরা কথা বলবো, খুব মজার তথ্য এগুলো। আমরা যত ড্রাগ নেই, যত অ্যান্টিবায়োটিক নেই, যাই করি না কেন, আসলে বেসিক হচ্ছে আমাদের সেলগুলা ঠিক মতন কাজ করা। সেলগুলা যদি ঠিক মতন কাজ করতে পারে, তারা যদি আক্রান্ত না হয়, তাহলে আমাদের শরীর ভালো থাকে। বেসিক হচ্ছে এটা। স্পন্টানিয়াস হিলিং ইজ দ্য বেস্ট ডক্টর রিফার। হ্যাঁ, স্পন্টানিয়াস হিলিং অর্থাৎ নিজস্ব হিলিং ব্যবস্থা, সেটা সবচেয়ে বেস্ট ডক্টর। আসুন, এই যে আমরা আমাদের কোষের কথা বললাম, এই কোষের মধ্যে আসলে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফ্রি রেডিকাল। যে ফ্রি রেডিকাল এবং অক্সিডেটিভ স্ট্রেস, যেটা আমরা অন্যান্য আমাদের এই মডিউলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মডিউল গুলোতে আলোচনা করেছি,
তারপরে এই আলোচনাগুলো এখন আবার করব যে আসলে ফ্রি রেডিক্যাল অ্যাটাক এবং অক্সিডেটিভ স্ট্রেস কিভাবে তৈরি হয়। ধরেন আমাদের এই হেলথের গোল্ডেন ট্রায়াঙ্গেল, যে ডায়েট, লাইফস্টাইল এবং নিউট্রিয়েন্টস, এই তিনটা জিনিস আমাদের স্বাস্থ্যের মূল বেসিক বিষয়। তিনটা পায়া বা তিনটা জিনিস। তো ডায়েট যখন ব্যাড হবে, আপনি অর্থাৎ খাবার, অর্থাৎ আমাদের স্বাস্থ্য তাই আমরা যা খাই, ব্যাড খাবার যদি আমরা খাই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, এবং ব্যাড লাইফস্টাইল যদি হয় অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এই অক্সিডেটিভ স্ট্রেস, ব্যাড ডায়েট এবং ব্যাড লাইফস্টাইল দুইটার কারণে আমাদের নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হয়। আমরা যে পুষ্টি, সেই পুষ্টি ব্যাহত হয়, যার ফলে আমাদের হেলথ ব্যাড হয়ে যায়। এখন তাহলে আমাদের কারেকশন করতে হবে কোথায়? কারেকশন করতে হবে ব্যাড ডায়েট, ব্যাড লাইফস্টাইল এবং অবশ্যই নিউট্রিয়েন্ট ব্যালেন্স। এখন নিউট্রিয়েন্ট ব্যালেন্স কিভাবে করব সেটার বিষয়গুলো আমরা জানবো। হ্যাঁ, দেখেন, ফরমেশন অফ ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল আসলে বিভিন্ন ভাবে আমাদের বডিতে আসতে পারে। যেমন আল্ট্রাভায়োলেট রে থেকে আসতে পারে, যেটা ডিএনএ ড্যামেজ করে। ইনফ্লামেশন থেকে আসতে পারে, মেটাবলিজম থেকে আসতে পারে, স্মোকিং থেকে আসতে পারে, আয়োনাইজিং রেডিয়েশন থেকে আসতে পারে, এয়ার পলিউশন থেকে আসতে পারে, ফুড পলিউশন থেকে আসতে পারে। অনেক কিছু থেকেই আমাদের বডিতে ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এখন আসলে ফ্রি রেডিক্যাল গুলা কি? ফ্রি রেডিক্যাল হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিয়াস, আরওএস। আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিয়াস, অর্থাৎ আরএনএস। এই দুইটা জেনারেট হয় আমাদের বডিতে বাই ভেরিয়াস এন্ডোজেনিয়াস সিস্টেম exposed to different physiochemical conditions or pathological states. A balance between free radical and antioxidant is necessary for the proper physiological functions. If free radicals overwhelm the body's ability to regulate them, a condition known as oxidative stress ensues. Free radicals thus adversely alter lipids, protein, and DNA and triggers a number of human diseases. বলি যে ফ্রি রেডিক্যালসটা হচ্ছে এরকম একটা জিনিস যে আমাদের বিভিন্ন ভাবে আমাদের শরীরে, আমরা ইতিমধ্যে জানছি যে ফ্রি রেডিক্যাল সে কিভাবে, এবং ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যদি আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টস এর ব্যালেন্স না থাকে, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট যদি ফ্রি রেডিক্যালের চেয়ে সংখ্যায় পরিমাণে কম হয়, তাহলে আমরা আসলে আক্রান্ত হয়ে যাই ওই ওই রোগটায় বা ওই জীবাণু দ্বারা। আর যদি আমরা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায়, তাহলে আমাদের আসলে আমাদের বডি উইন করে, আমরা আসলে ডিজিজটা প্রতিরোধ করে ফেলতে পারি। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি যে ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, সাপোজ এটা একটা ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে তৈরি হয়েছে। তো এই ফ্রি রেডিক্যালের মনে করেন এখানে এখানে আমরা আয়ন দেখতে পাচ্ছি, আয়ন, নেগেটিভ আয়ন। মনে করেন তিনটা নেগেটিভ আয়ন আছে, কিন্তু তার দরকার চারটা। আরেকটা নেগেটিভ আয়ন তার দরকার, এর জন্য সে খুব উদ্গ্রীব, কারণ চারটা না হলে সে আসলে টিকে থাকবে না। তাহলে তাকে কি করতে হবে? সে সে আসলে কি করে? ফ্রি রেডিক্যালের আসলে কাজটা কি? ইতিপূর্বে আমরা আলোচনা করছি, এর কোনো কাজ নাই। এর কাজ হচ্ছে ডিস্টার্ব করা কোষের বিভিন্ন ফাংশন। ধরেন কোষ দৈনন্দিন যে কাজগুলি করে, এই কাজগুলোতে সে ডিস্টার্ব করবে, এটা হচ্ছে তার আহ তার চরিত্র। তা এখন সে কি করে ডিস্টার্বটা কেন করবে? কারণ তার যে জন্ম, সে যে এসেছে, তার কিন্তু নেগেটিভ আয়ন একটা শর্ট আছে। তাহলে আমাদের নর্মাল যে মলিকুলস রয়েছে, সেখানে কিন্তু এরকম দেখেন চারটা নেগেটিভ আয়ন আছে। সে কি করে? ওই নেগেটিভ আয়নটা ছিনিয়ে নিতে চায়। সে ওই নেগেটিভ আয়নটা ছিনিয়ে নিতে চায়। ছিনিয়ে নিলে কি হয়? তাহলে সে ওই নর্মাল সেলটাকে সে ব্রেক করে ফেললো, নর্মাল সেলের তিনটা হয়ে গেল। আর এদিকে অ্যান্টিঅক্সিডেন্ট সে আবার কি করে? তার দেখেন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অনেক নেগেটিভ আয়ন। ধরেন এখানে যদি অ্যান্টিঅক্সিডেন্টটা দেখি, তার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে তার 12 নম্বরটা নাই। সে কি করবে? ওই ফ্রি রেডিক্যালের থেকে একটা নিয়ে আসবে। তখন তার যখন ফ্রি রেডিক্যালের যখন এই নেগেটিভ আয়ন দুইটা হইলো, অলরেডি তার স্ট্রাকচার কিন্তু ভেঙে গেল। ইভেন আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট এসে আরেকটা নিয়ে যাবে, আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট এসে আরেকটা নিয়ে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট গুলা তখন তারা এই তাদের মতন করে এখান থেকে নিয়ে কোষগুলাকে হেল্প করবে, যে নর্মাল সেল যে তুমি যে কাজ করবো ভাই করতে থাকো। কিন্তু ফ্রি রেডিক্যাল তখন ধ্বংস হয়ে গেল। আর যদি অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত না থাকে, তাহলে ফ্রি রেডিক্যাল গুলা কি করে? নর্মাল যে মলিকুল গুলো রয়েছে, সেগুলোর থেকে নেগেটিভ আয়ন টেনে টেনে নিয়ে নিয়ে সে নিজেকে পরিপুষ্ট করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, ধরেন একটা আপেল।
এভাবে যদি আমরা কেটে রেখে দিই, আমরা এভাবে বুঝতে পারবো চিত্রটা। একটা আপেল কেটে রেখে দিলাম, এখানে দেখেন, এখানে অক্সিজেন, বাতাসের থেকে অক্সিজেন এসে এই আপেলটাকে এভাবে দেখা গেছে যে, বা একটা ফেরিক অক্সাইড যে তৈরি হয়, মরিচা যেভাবে পড়ে এইভাবে হবে। মরিচাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে যেমন আমরা আপেল রেখে দিলে এইভাবে আপেলটা বিবর্ণ হয়ে যায় বা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ঠিক নর্মাল সেলস, এইভাবে নর্মাল সেল যখন থাকে, তখন যখন ফ্রি রেডিক্যাল আক্রমণ করে, তখন এই সেলটা যদি আমরা একটু দেখি, এটা একটা সেলের আবরণ, এটার ভিতর রয়েছে নিউক্লিয়াস, এখানে সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিওলাস, অনেক কিছু এখানে নর্মাল সেলস। তো এই সেলসটার যে আপনার যে সেল মেমব্রেন, এই মেমব্রেনটাই কিন্তু ফ্রি রেডিক্যাল আক্রমণ করতেছে, করে ওই যে ওদের যে আয়নটা নিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এখানে প্রথমত সেলের যে আকার, এই আকার পরিবর্তন হচ্ছে। অক্সিডেটিভ স্ট্রেসে আকার পরিবর্তন হয়ে শুধু সেল না, তার ভিতরে যে নিউক্লিয়াস আছে তারও আকার পরিবর্তিত হচ্ছে, এমনকি নিউক্লিওলাসের আকারও পরিণত হচ্ছে। এবং এই সেলের ভিতর যে ডিএনএ আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের বংশগতির ধারক, বা আমাদের শরীরের প্যাটার্নটা কি হবে, বা ওই টিস্যু গুলা কি হবে, যেটার ভিতর রাইডেন থাকে, যে এই কোষগুলা এইভাবে একসাথে হয়ে একটা টিস্যু তৈরি করবে, এগুলো মিলে একটা এই অর্গানটা তৈরি করবে। তখন ওই যে যে ফাংশনটা এখানে দেওয়া থাকে, যে গাইডলাইন দেওয়া ছিল, ফ্রি রেডিক্যাল আক্রমণ করার ফলে কি হয়েছে, ওই গাইডলাইনটাকে সে চেঞ্জ করে দিছে। আপনার সেল বা টিস্যু গুলা যেভাবে কাজ করার কথা ছিল, যে আকার, যে শেপ, যে পর্যায়ের থাকার কথা ছিল, সেটা কম বেশি হয়ে গেছে। ফলে আমাদের ওই সার্টেন টিস্যু, সার্টেন অর্গানটা আক্রান্ত হয়ে ভিন্ন ধর্মী কাজ করতেছে। এবং টোটালি এইভাবেই আমরা আসলে অসুস্থতার দিকে এগিয়ে যাই। ইভেন যেটা বিভিন্ন ধরনের ক্যান্সার বা অন্যান্য ফাংশন থেকে শুরু করে নানান ধরনের আপনার ক্রনিক ডিজিজের দিকে আমরা এগিয়ে যাই, শুধু এই কারণে। দেখেন, ফ্রি রেডিক্যালস ড্যামেজ ইউর সেল, অর্থাৎ আমাদের সেলগুলোকে ড্যামেজ করে। এই যে হেলদি সেল এন্ড ডিএনএ এরকম থাকবে। ফ্রি রেডিক্যাল অ্যাটাক যদি করে ডিএনএ তে, তখন এই যে এটা একটা ডিএনএ, এই ডিএনএ তে লেখা থাকবে যে আমার চোখের সেলগুলো কেমন হবে, আমার চোখের সেলগুলো কিরকম হবে এবং তাদের কাজটা কি হবে, এটা কিন্তু এখানে লেখা আছে। যখন আমরা ডায়াবেটিক সহ অন্যান্য কারণে ফ্রি রেডিক্যাল দ্বারা আমাদের চোখের সেলগুলো অ্যাটাক হয়, এরকম হয়ে যায়, তখন এটা ড্যামেজ হয়ে যায় সেলস। তখন কি হচ্ছে, ওই কোষের, ধরেন আমরা জানি যে রেটিনোপ্যাথি একটা রোগ, তাহলে রেটিনার যে সেলগুলা যেভাবে অ্যাক্টিভ কাজ করার কথা ছিল, সেটা না করে এভাবে করতেছে, সুতরাং তখন আমরা চোখে দেখতেছি না। ভেরি সিম্পল। তো এটা আমরা উদাহরণ দিলাম চোখ দিয়ে। আমাদের শরীরে অনেক টিস্যু রয়েছে, লক্ষ লক্ষ সেল রয়েছে, তাদের এই ফাংশন গুলা প্রতিনিয়ত ডিসফাংশন করতে মেডিকেলের ভূমিকা, ব্যাপক ভূমিকা রয়েছে। এবং ক্যান্সার পেশেন্ট প্যাথোয়ে, ক্যান্সার কিভাবে তৈরি হয়, ইতিমধ্যে আপনার আলোচনায় বুঝে ফেলছেন যে আমাদের সেল মিউটেশন হয়, প্রতি সময়ে সেল বিভাজন হয়, তাহলে ডিএনএ রিপারেশন এটা হয়। এভাবে দেখা যায় যখন আমাদের কোনো কারণে এখানে রিপেয়ার ফেইল্ড হয়ে যায়, কোড ফেইল্ড হয়ে যায়, মানে যে কোড দেওয়া ছিল সেই কোড উল্টাপাল্টা কোড হয়ে গেছে ফ্রি রেডিক্যাল কারণে, তখন একটা টিউমার বা ক্যান্সার সেল তৈরি হয়। এবং টিউমার ক্যান্সার সেল যেটা আমাদের এনকে সেল বা লাম্পোসাইট, সেটা আমাদের চেষ্টা করে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ব্যাহত করে। এবং সেই ইমিউনিটি সিস্টেম যখন সঠিকভাবে কাজ করতে না পারে, লো পারফরমেন্স তৈরি হয়, টিউমার বা ক্যান্সার সেল তৈরি হয়। টিউমার বা ক্যান্সার বলতে আসলে টিউমার থেকেই ক্যান্সার, হ্যাঁ, এটা এভাবে দেখা যায় আমাদের লাইফ থ্রেটেনিং ক্যান্সার ডিজিজ তৈরি হচ্ছে পরিবেশ এবং সময়ের সাথে সাথে। এইভাবে একটা রোগ কিন্তু আস্তে আস্তে এই যে সেল নিউট্রিশনের থেকে শুরু হয়ে বিভিন্ন ডিস্টার্ব হতে হতে এভাবে চলে আসে। হ্যাঁ, তো আমাদের, আমরা জানি যে এপ্রিল 2004-এর টাইম ম্যাগাজিনে আসছে দি সিক্রেট কিলার, আমাদের শরীরের সারপ্রাইজিং লিঙ্ক বিটুইন ইনফ্লামেশন, মানে প্রদাহ, যে কোনো ধরনের প্রদাহ এবং হার্ট অ্যাটাক, ক্যান্সার, অ্যালজাইমার, অন্যান্য রোগ তৈরি হইতেছে আসলে মেন সিক্রেট ক্লিয়ার হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ, যেটা তৈরি হয় মূলত ফ্রি রেডিক্যাল আকারে। এবং এই ফ্রি রেডিক্যাল বা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে আসলে আমরা কিভাবে হাই ইনফ্লামেশন জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন সৃষ্টি করে ফ্রি রেডিক্যালকে উস্কে দেয়, সেটা হচ্ছে হাই ইনফ্লামেটরি সাবস্টেন্স, বিভিন্ন খাবার, যেমন রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন আপনার আসলে আমরা যে এখন আমরা সবাই ডায়াবেটিসের, অনেকে ডায়াবেটিস বা সুগার নিয়ে চিন্তিত, যে আমার রক্তের সুগার যদি বেশি হয় তাহলে আমার ডায়াবেটিস। সময় কতক্ষণ আছে? রক্তে সুগার বেশি হলে আমাদের ডায়াবেটিস।
এজন্য আমরা অনেকেই ডায়াবেটিসে আমরা চিনি খাওয়া বন্ধ করি। এখন দেখেন, ভালো চিনি খাওয়া বন্ধ করলেন, কিন্তু রিফাইন্ড কার্বো অর্থাৎ চিনি, আপনি সকালবেলা আপনি ভাত খাইলেন, ভাত কি, ভাত কিন্তু লাস্টে এটা যেটা সাদা চালের ভাত, সেটা কিন্তু খুব দ্রুত এই আপনার সুগারে পরিণত হয়। সুতরাং আমি ভাত খেলাম মানে চিনি খাইলাম, রুটি খাইলাম মানে চিনি খাইলাম, মিষ্টি ফল খাইলাম মানে চিনি খাইলাম। অর্থাৎ এইভাবে দেখা যায় প্রতিনিয়ত আমরা এরকম চিনি বা হাই ইনফ্লামেটরি খাবার কিন্তু খাচ্ছি, হাই ওমেগা 6 খাবার খাচ্ছি, ট্রান্স ফ্যাট খাচ্ছি। ট্রান্স ফ্যাটটা কি? তেল। আমরা এই যে তেল মানে যেটা আপনার ট্রান্স ফ্যাট তৈরি করে এমন তেল, কেমন, যে কোনো তেলই যদি আমরা হিট দেই তাহলে এটা ট্রান্স ফ্যাট প্রডিউস করে। এখন আমরা অনেকেই খাবারে সরিষার তেল খাওয়ার চেষ্টা করি, সরিষার তেল, অনেকে ঘানি ভাঙা সরিষার তেল খাই, ভেরি গুড। ঘানি ভাঙা কেন? ঘানিতে হিট হয় না, কম হয় হিট। আর যদি আপনি লোহার কলে এটা ভাঙে তাহলে প্রচুর তাপ হয়, তাপের ফলে ওই তেলের যে সেলগুলা বা তেলের যে কোষগুলো রয়েছে সেগুলা আসলে নর্মাল থেকে ট্রান্সফ্যাট তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য আসলে হাই ইনফ্লামেটরি হিসেবে গণ্য হয়। এর জন্য আপনি রান্নায় যখনই যে কোনো তেল দেওয়া হবে, সেটা যে কোনো তেলই হোক না কেন সেটা ট্রান্সফ্যাট হয়। তাই পর্যন্ত গবেষণায় দেখা গেছে নারকেল তেল আর একটা আছে রেড পাম অয়েল, এই দুইটা জিনিস ট্রান্সফ্যাট তৈরি করে না। আর সব তেল, অলিভ অয়েল বলেন, আপনার সরিষার তেল বলেন, সয়াবিন তেল বলেন, ট্রান্সফ্যাট তৈরি হবে। এখন এই ট্রান্সফ্যাটটা যাতে আমরা কম খেতে পারি সেটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ধরেন অ্যালকোহল, অ্যালকোহল পান হাই ইনফ্লামেটরি, তো সিগারেট খাওয়া, এখন সিগারেট পান করা, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। কেন? কারণ হাই ইনফ্লামেটরি সাবজেক্ট। তারপর বিভিন্ন ধরনের মিট, মাংস, প্রসেস ফুড, রেড মিট, তারপরে ফ্লোয়ার প্রোডাক্ট, যেটা ফ্লোয়ার প্রোডাক্ট মানে সাদা আটা এরকম, এগুলো কিন্তু হাই ইনফ্লামেটরি প্রোডাক্ট। এইগুলা, এই সমস্ত খাবার যদি আমরা প্রতিনিয়ত খাই, আমাদের বডিতে হাই ইনফ্লামেশন তৈরি হয়। তো লো ইমিউনিটি এবং অটো ইমিউনিটি বলতে একটা কথা আছে, যে লো ইমিউনিটি এবং অটো ইমিউনিটি। এখন কিন্তু অনেকেই আমরা এটা সম্পর্কে হয়তো বা অবগত, অথবা কেউ কেউ যা বুঝি না অটো ইমিউনিটিটা কি। যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও যেমন খারাপ, বেশি থাকলেও খারাপ। বেশি থাকলেও অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাও কিন্তু আমাদের জন্য, যেটা অটো ইমিউনি ডিজিজ বলা হয়, যেগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করে। দেখেন যে আমরা আসলে যদি আমাদের ইমিউনিটি, ইনফ্লেমেশন ইজ অ্যান ইমিউনি রিয়েকশন। হ্যাঁ, ইমিউনিটি রিয়েকশন, ইনফ্লেমেশন। লো ইমিউনি থাকলে কি হবে? ইজি টু গেট সিক, সহজে আমি অসুস্থ হব, ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হবে, অর্গান ড্যামেজ বাই দ্য ফরেন অ্যাটাক, মানে বাহ্যিক কোনো জীবাণুর দ্বারা আমাদের অর্গান গুলো অ্যাটাক হবে। ইমিউনিটি কম থাকে। নর্মাল থাকলে খুবই ভালো, সেলফ হিলিং অটোমেটিক ভালো হবে। ইনফ্লামেট উইথ নেসেসারি কন্ট্রোল, যে কোনো প্রদাহ যখন কন্ট্রোল করে, অর্গানস আর নট ইজিলি ড্যামেজ বাই দ্য ডিজিজ। কোন একটা রোগ হলেই আমাদের অর্গান ড্যামেজ হবে না। হ্যাঁ, যেখানে যাদের ইমিউনিটি নর্মাল, ধরেন আপনার জ্বর হইলো, চিকুনগুনিয়া, ডেঙ্গু, যদি আপনার ইমিউনিটি নর্মাল হয় তাহলে কিন্তু আপনি মারাত্মক আক্রান্ত, মানে আপনার সেলগুলো ড্যামেজ হয়ে আপনি নষ্ট হয়ে যাবেন, এরকম হবে না। কিন্তু কারো কারো দেখবেন এই সমস্ত রোগে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায়, বা পরবর্তীতে তাকে রিকভার করতে হলেও তার অনেক সময় লাগে, বা ব্যথা চলে যায় না, কারণ তার ইমিউনিটি লো। আবার যাদের হাইপার হয়, ইমিউনিটি বেশি হয়, তাহলে অটো ইমিউনি ডিজিজ হয়। কিছু অটো ইমিউনি মারাত্মক কিছু ডিজিজ আছে, সেগুলো হয়ে যায়। ফ্রিকুয়েন্ট, একুইট অ্যান্ড স্ট্রং ইনফ্লামেশন। হ্যাঁ, ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, একুইট মানে তীব্র, এবং স্ট্রং ইনফ্লামেশন খুব বেশি ইনফ্লামেশন হয়। অর্গান ড্যামেজ বাই দ্য অটো ইমিউনি অ্যাটাক, অর্থাৎ অতিরিক্ত। তখন একটা সময় যদি আমরা এইভাবে মনে করতে পারি, সহজ বিষয়, যে আমাদের সবকিছুর একটা ব্যালেন্স থাকতে হবে। ধরেন অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে কিন্তু তারা ফ্রি রেডিকেল না পেয়ে লাস্টে আপনার সেলকে অ্যাটাক করবে, ভেরি সিম্পল। এর জন্য মানে থাকতে 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 যে আপনার উপকার করতে করতে সে আপনার এলাকায় যেমন পুলিশরা চোরদের বা ডাকাতদের তারা ই করে, কি করে, তাদেরকে দমন করে। এখন এক সময় চোর ডাকাত আর নাই, তখন পাবলিকরাই দমন করা শুরু করে দিচ্ছে। ঘটনাটা এরকম। হ্যাঁ, অটো ইমিউনিটি। এর জন্য আসলে আমাদেরকে, আমাদের লো বা হাইপার থাকা যাবে না, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে নর্মালে রাখতে হবে। অর্থাৎ আমার শরীরটাকে এমন পজিশনে রাখতে হবে যাতে এগুলো নর্মাল থাকে। কজেস অফ লো ইমিউনিটি। লো ইমিউনিটি হলে কি হয়? প্রাইমারি ইমিউনো ডিফিসিয়েন্সি হয়, সার্টেন ডিজিজ হয়, মেল নিউট্রিশন অপুষ্টি হয়, নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হয়, স্ট্রেস হয়,
সার্টেন জেনেটিক ডিসঅর্ডার হয়, মেডিকেশনের প্রবলেম হয়, পলিউশন হয়, এবং ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তো এই এই মানে অর্থাৎ লো ইমিউনিটি এই সমস্ত কারণে আমাদের তৈরি হয়। অপুষ্টিতে ভুগলে আমাদের লো ইমিউনিটি তৈরি হবে, নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হলে লো ইমিউনিটি তৈরি হবে। আমরা যদি দুশ্চিন্তা থেকে আমাদের লো ইমিউনিটি তৈরি হবে। আমরা যদি অতিরিক্ত মাত্রায় মেডিকেশন নেই, পলিউশনের মধ্যে থাকি, ফিজিক্যাল এক্সারসাইজ না করি, তাহলে আমাদের লো ইমিউনিটি তৈরি হবে। আর অটো ইমিউনিটি, এই যে এখানে যে কথাটা আমি অলরেডি বলে দিলাম, অটো ইমিউনিটি ডিজিজ, ওভার 100 ডিফারেন্ট টাইপ অফ অটো ইমিউনিটি ডিসঅর্ডার। যেমন থাইরয়েড, আপনারা এখন প্রায় শুনে থাকেন মানুষের থাইরয়েড প্রবলেম, শোনেন না? হাইপার বা হাইপোথাইরয়েড, এইটা কিন্তু অটো ইমিউনিটি ডিজিজ। তারপরে হাড়ের সমস্যা, মাসেলের সমস্যা, স্কিনের সমস্যা, লাংসের সমস্যা, নার্ভের সমস্যা, জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, ব্লাডের সমস্যা, ব্রেনের সমস্যা অটো ইমিউনিটি ডিজিজের মধ্যে পড়ে। In an autoimmune disease, the immunity system mistake part of our body, like our joint or skin, as foreign. It releases the true premise called auto auto antibodies that attack healthy cells. যেটা একটু আগে আপনাদেরকে আমি বললাম। কমন অটোইমিউন ডিজিজ, কমন যে ডিজিজ গুলো রয়েছে, টাইপ 1 ডায়াবেটিস। আমাদের দেশে টাইপ 1 ডায়াবেটিস এর মানুষের সংখ্যা খুব কম, যাই হোক। টাইপ 2 বেশি, টাইপ 1 টা ব্রেন সেল থেকে হয়। তারপরে এটা অটোইমিউন ডিজিজ, এটা আলহামদুলিল্লাহ আমাদের বা এই ভারতীয় উপমহাদেশটাই যদি চিন্তা করেন, বা এশিয়াতে এটা খুব কম, কিন্তু ইউরোপ আমেরিকায় আছে প্রচুর। রিউমেটেড আর্থাইটিস, তারপরে আপনার মাল্টিপল স্ক্লেরোসিস, তারপরে সিস্টেম লিউপাস ইন্টারভিসিস, সেই SLE, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, গ্রেভ ডিজিজ ইত্যাদি নানান রকমের, মানে যে সমস্ত ডিজিজ গুলা কমন নয় এরকম ডিজিজ হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের অটো ইমিউনিটি ডিজিজ কম, আমাদের লো ইমিউনিটি ডিজিজ বেশি। আমাদের লো ইমিউনিটিটা বেশি ঘটে আমাদের বিভিন্ন কারণে। এবার আসেন এইগুলাকে আমরা কিভাবে ঠেকিয়ে দিব। এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাটা ছিল সব মিলে ইমিউনি সিস্টেমটাকে ডেভেলপ করা। এখন ইমিউনি সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা ইতিমধ্যেই গোল্ডেন ট্রায়াঙ্গলের যে বিষয়টা বুঝতে পারছি, যে আমাদের ব্যাড ডায়েট, ব্যাড হেলথ। তাহলে ব্যাড ডায়েট, ব্যাড হেলথটাকে রিকভার করবো নিউট্রিশন ব্যালেন্সের মাধ্যমে। আমরা তাহলে আমাদের ডায়েটটাকে ঠিক করতে হবে। আমরা যে খাবার খাই, এই খাবারগুলো আমরা একটু চিন্তা ভাবনা করে খাবো। আমরা পাবো আর খাবো এরকম না, আমরা কি খাচ্ছি এটা আমরা নিজেরা চিন্তা করব, যে যার মতন চিন্তা করবো। এবং একই সঙ্গে ওই খাবারের মধ্যে পুষ্টি কতটুকু আসতেছে, দূষিত পদার্থ কতটুকু আসতেছে, এটাও চিন্তা করব। এবং আসলে এটাও চিন্তা করবো যে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কিনা ঠিক মতন, হ্যাঁ, যে আমাদের দূষিত পদার্থ শরীরে ঢুকতেছে, শরীর আবার ক্লিন হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা খেয়াল করব। এবং একই সঙ্গে আমাদের লাইফস্টাইলটা আমরা মডিফিকেশন করব। আমরা কর্মহীন জীবন বা ব্যায়ামহীন জীবন, রক্ত সঞ্চালন ঠিক মতন নাই, এরকম লাইফটা আসলে লিড করলে এগুলা আসলে খুব কঠিন। তো যাই হোক, আমাদের স্বাস্থ্যের নিয়মগুলো মানাও কঠিন। অনেক সময় আমরা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা ফেসবুক বা বিভিন্ন সেক্টর থেকে আমরা বিভিন্ন ধরনের ভেষজ বা মশলাপাতি, এটার সাথে ওইটা মিশান, ওইটার সাথে ওইটা মিশান, এইভাবে আমরা দেখা যায় যে ইউজ করে দেখা যায় আমাদের ইমিউনিটি সিস্টেমের আরো ক্ষতি করি। কারণ অথেন্টিক সোর্স থেকে যদি আপনি কোনো নিউট্রিশনাল প্রোডাক্ট না নেন, তাহলে সেটা আপনার হিতে বিপরীত হতে পারে। তো আসলে তাহলে আমরা যদি আমাদের এই ট্রায়াঙ্গেলটা আবার একটু চিন্তা করি, তাহলে আমাদেরকে এমন কাজ নিতে হবে, বা এমন প্রোডাক্ট বা এমন খাবার বা এমন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে যেগুলো অ্যান্টি টিউমার, অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে নিয়ে আসে, এবং একই সঙ্গে আমাদের শরীরে ডিটক্সিফিকেশন এবং মেটাবলিজমটাকে বাড়ায়। তাহলে ডিটক্সিফিকেশন এবং মেটাবলিজম যেটা বাড়ায়, তাতেই আমাদের ইমিউনিটিটা ইমপ্রুভ হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। সেক্ষেত্রে আমরা নিউট্রিয়েন্ট ফর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি টিউমার, এরকম কিছু আমরা সাপ্লিমেন্টারি প্রোডাক্টস এর সহযোগিতা নিতে পারি খুব চমৎকার ভাবে। যেমন আপনি এই লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে উপাদান। আপনি বেটা ক্যারোটিন আপনার শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেশন তৈরি করে। ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন D3, হ্যাঁ, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, রেসভেরাট্রল, তারপরে কারকিউমিন, হ্যাঁ, কিউসেটিন, এলিসিন, এবং এরকম অনেক উপাদান আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে। তো নর্মালি ধরেন আপনি খাবারের মাধ্যমে এই উপাদানগুলি পেতে পারেন। যেমন আপনি বেটা ক্যারোটিন, আপনি গাজরে প্রচুর বেটা ক্যারোটিন থাকে,
আপনি গাজর খাওয়ার অভ্যাস করতে পারেন। আপনি ভিটামিন সি, আপনি এই যে সিজনাল ফ্রুটস যেমন এখন জাম্বুরা, তারপরে আপনার আমড়া, এগুলো আপনি প্রতিদিন খাওয়ার অভ্যাস করতে পারেন। আপনি ভিটামিন D3 বা ভিটামিন D বা D3 এগুলোর জন্য আপনি প্রতিদিন আপনার শরীরে রোদ লাগাতে হবে। এখন আপনি রোদ লাগান না, আপনি ভিটামিন D ওষুধ খেয়ে আসলে কত দূর আগাবেন? বা আপনার শরীরে জিঙ্কের অভাব হলে জিঙ্ক সমৃদ্ধ খাবার, বা এই যে কারকিউমিন, আমরা যে হলুদ খাই, প্রচুর পরিমাণে কারকিউমিন রয়েছে হলুদে। হ্যাঁ, তা এগুলোর মধ্যে আমরা আসতে পারি। তো আসলে এই জিনিসগুলা অ্যারেঞ্জ করে অনেক সাধনা করে এই কোনটার মধ্যে কি আছে, কোন খাবারে কি আছে, এইগুলা অনেক সময় আমাদের ব্যস্ত জীবনে এগুলা করে আমরা খেতে পারি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু টিএনস প্রোডাক্ট হচ্ছে সর্বোচ্চ সলিউশন। আমরা যদি আমাদের 4 স্টেপটাকে চিন্তা করি, ক্লিনজিং, রিপ্লেসিং, স্ট্রেংথেনিং, ব্যালেন্সিং, আমরা শুধু যদি মাথায় এটা ঠিক রাখি যে আমরা এই সার্কেলটা ঠিক মতন পালন করতেছি কিনা। ক্লিনজিং, তাহলে আমাদের যে ক্লিনজিং প্রোডাক্ট আছে সেগুলো যদি আপনি কনজিউম করেন তাহলে আপনার দূষিত শরীর থেকে বেরিয়ে যাবে। রিপ্লেনিশিং, যে আমাদের ভিটামিন অথবা আমাদের যে মিনারেলস, এগুলো যদি আমরা রেগুলার আমাদের রিপ্লেসমেন্ট প্রোডাক্ট গুলি গ্রহণ করি তাহলে এগুলো চলে আসবে। স্ট্রেংথেনিং, যেগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করে, হ্যাঁ সেগুলো যেমন আমাদের গ্রেপ এক্সট্রাক্ট, তারপরে আমাদের কোম্পানির জিঙ্ক রয়েছে, লিপিড টি রয়েছে, স্পিরুলিনা, কোর্টিসেপ, চিতোসান, জিমনিমা, সেল রিজুভেনেশন, মানে যে প্রোডাক্ট গুলি আমাদের আছে, যে প্রোডাক্ট গুলো আপনি জানেন চমৎকার ভাবে যে আপনার স্ট্রেংথেনিং সিরিজের আপনি কিছু প্রোডাক্ট কনজিউম করলেন, এবং ব্যালেন্সিং এর সিরিজে যে আপনি নিয়মিত ব্যায়াম করলেন, এখন আপনার ব্যায়াম করার সময় নাই, এটা নাই ওইটা নাই, আপনি বিসিএমটা ইউজ করেন। অর্থাৎ আপনার লাইফটাকে ইজি এবং মডার্নের ভিতরে আপনার কর্মচঞ্চল থেকে আপনি এখানে টিএনসি প্রোডাক্ট গুলোর মাধ্যমে আপনি সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিতে পারেন। এখন আমি কনক্লুশনে যেটা বলবো যে আসলে আমাদের স্বাস্থ্য আমাদের হাতেই থাকতে হবে। আমরা বিভিন্ন চিকিৎসকগণ বা এখন অনেক নিউট্রিশনাল স্পেশালিস্ট আছেন, যারা অনলাইনে বিভিন্ন ধরনের পরামর্শ মানুষকে দেয়, ভালো, তাদের এগুলা ভালো, কিন্তু তারা যে নিয়ম কানুন দেয়, এই নিয়ম কানুন গুলা বহু মানুষের জন্য মানা বহুত কষ্ট। এর জন্য কিছুদিন মেনে আর মানতে পারে না। অনেকে জিম করেন, এই করেন সেই করেন। আসলে অনেক সময় আমরা দেখছি আমাদের যে ডাক্তার মুজিবুর রহমান স্যার বলেন বা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেন, তাদের যে ফর্মুলা, তাদের যে লাইফস্টাইল, এটা আসলে খুব চমৎকার। কিন্তু এগুলা ফলো করতে হলে, আমাকে একজন বলছিল যে ভাই এগুলা ফলো করতে হলে আমাকে কাজকর্ম বাদ দিয়ে বেকার থাকতে হবে, আমার অঢেল টাকা আছে, আমি খালি এগুলোই করবো, আমি ভালো থাকবো। আসলে তো এটা আমাদের দেশের অনেক মানুষের পক্ষে সম্ভব না। কর্মজীবী মানুষ, তাদেরকে ছুটতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত ছুটতে হয়। এই ছুটার পিছনে, অর্থাৎ টাকার পিছনে ছুটতে দেওয়া স্বাস্থ্য নষ্ট করে ফেলছি আমরা। ট্রু। তো এই আসলে ওনাদের ফর্মুলা গুলো ফলো করা তো ডিফিকাল্ট অনেকের জন্য। কিন্তু দেখেন, আপনি আজকে উনি তো বাংলাদেশের অল্প কিছু মানুষকে ফলো করতে বলতেছে বা করতেছে, অথচ টিএনসির যে প্রমাণিত ফর্মুলা, 4টা স্টেপ, যেটা 5,000 বছর ধরে মানুষ ফলো করতেছে, যারা ফলো করতেছে তারা গেইন করতেছে। এবং এই স্টেপ গুলা পালন করার জন্য যে সহজ পদ্ধতি এবং সহজ এবং সার্বজনীন, যেটা কত সহজ, আপনি সকালে ঘুমোতে পড়ছেন, যত ব্যস্ত থাকেন, আপনি চট করে দুটো চিত্র ক্লিনজিং এর জন্য, তাই না? লিপিডটি আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখে আপনি কনজিউম করে ফেলতে পারেন। আপনি এবার নাস্তার পরে আপনি একটা ক্যালসিয়াম খেয়ে ফেলতে পারেন, আপনার বডির কিন্তু নিউট্রিশন ব্যালেন্স হয়ে গেছে, ক্লিনজিং হয়ে গেছে। এবার আসেন আপনি খুব ব্যস্ত, 10 মিনিট আপনি বিসিএমটা ইউজ করলেন, আপনার কিন্তু কাজ হয়ে গেল। তার মানে কি, এত সোজা আর কি চাই? এই জিনিসটা যখন আপনি নিজে করতেছেন, এবং আপনি যে কোনো কাজই করেন না কেন, কাজে বের হচ্ছেন, টিএনসি যদি এইভাবে করতে থাকেন, টিএনসি যে প্রোডাক্ট ইত্যাদি, এবং টিএনসি সর্বোচ্চ গবেষণা করে সেরা প্রোডাক্ট গুলো তৈরি করে মূলত 4টা স্টেপ পালন করার জন্য, এতে আপনি ভালো থাকতে পারতেছেন, সুস্থ থাকতে পারতেছেন, ইমিউনিটিটা ধরে রাখতে পারতেছেন। সো এটা যখন আরেকজন করতেছে, আপনার আমাদের বিজনেস পলিসিতে আপনার ইনকাম আসতেছে। তার মানে কি, আপনাকে টাকার পিছনে ছুটা লাগে না, আপনি স্বাস্থ্যের পিছনে ছুটতেছেন। স্বাস্থ্যের পিছনে ছুটলে টাকা আপনার পিছনে দৌড়িতেছে। এর চেয়ে মজা আর কি আছে? তো যাই হোক, আমরা এই জিনিসগুলো